সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আমি আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। জুরাইন আশরাফ মার্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল আলম শাহিন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যবসায় উদ্যোগের উপরে ক্লাস করাবো। আমি তোমাদের আমাদের প্রথম অধ্যায় মানে ব্যবসায় পরিচিতি এই চ্যাপ্টারের উপরে ক্লাস করাবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সরাসরি পড়ায় চলে যাই। আজকে আমি প্রথমেই তোমাদের বইয়ের সাহায্য নিয়েই তোমাদের আমি ব্যবসায় সম্পর্কে ধারণা দিব। এরপর আমি তোমাদের ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ধারণা দিব। আমি ক্লাস নেওয়ার পর তোমরা অবশ্যই বই স্টাডি করবে, তাহলে দেখবে আমি তোমাদের যে পড়াগুলো বুঝিয়েছি সেগুলো তোমরা সহজেই আত্মস্থ করতে পারবে বা বুঝতে পারবে। আসো, ব্যবসায় কি বা ব্যবসায় বলতে আমরা কি বুঝি আমরা একটু বইয়ের মাধ্যমে আমরা জেনে নিই। খেয়াল করো, প্রতিটা স্কুলে বা বিদ্যালয়ে কিন্তু একজন করে ব্যবসায় উদ্যোগের টিচার থাকে। তিনি ক্লাসে এসে প্রথমেই তোমাদের বিভিন্ন সম্পর্কে জানতে চায়। তাহলে আমরা পাঠ্য বইয়ের আলোকে আমরা সেটি একটু আলোচনা করি। দেখো, কোন এক স্কুলের শিক্ষক সম্পর্কে বর্ণনাটা এরকম আছে। ব্যবসায় শিক্ষা শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায় পরিবার থেকে এসেছ? একজন শিক্ষার্থী বলল, তার বাবার চালের ব্যবসায় আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার হাঁস মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার ঔষধের দোকান আছে। অন্য একজন শিক্ষার্থী বলল, তোর মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন যে ধান, চাল, হাঁস মুরগি এবং ওষুধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি এক একটি অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলি করে থাকেন। অর্থাৎ খেয়াল করে দেখো যে ব্যবসায় কখন হবে, যখন তারা মুনাফার আশায় এবং জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলি করে থাকে, তখনই সেটা ব্যবসায় হবে, অন্যথায় সেটা ব্যবসা হবে না। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আমি আবার বলছি, সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিসের জন্য যায় না? অর্থাৎ সবজি যদি আমি ফলন করি তাহলে কার জন্য করছি? আমার পরিবারের জন্য করছি। হাঁস মুরগি যদি আমি পালি, কার জন্য হাঁস মুরগি পালন করছি? আমার পরিবারের জন্য করছি। যদি শাকসবজি উৎপাদন করি, সেটা কার জন্য করছি? আমার পরিবারের জন্য করছি। অর্থাৎ এইগুলি কিন্তু আমার পরিবারের জন্য, অর্থাৎ পরিবারের জন্য যেটা করা হচ্ছে সেটা কিন্তু ব্যবসা হিসাবে গণ্য হবে না। আচ্ছা, এরপর দেখো, কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। কি বলা হয়েছে? কোনো কৃষক যদি মুনাফার আশায় ধান চাষ করে অথবা সবজি চাষ করে, অর্থাৎ তার উদ্দেশ্যই থাকবে মুনাফা অর্জন করা। তার পরিবারের লোকজনও সেটা থেকে সুবিধা পাবে, কিন্তু তার মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন করা। তাহলে যখন এই ধরনের কর্মকাণ্ড হয় তখন সেটা ব্যবসা বলে বিবেচিত হবে। আচ্ছা, তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসায় বলে গণ্য হবে যদি সেগুলি দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। অর্থাৎ শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হলেই হবে না, এটা দেশীয় আইনে অবশ্যই এটা দেশীয় আইন মেনে এই ব্যবসাটা পরিচালিত হতে হবে। অর্থাৎ দেখো, আমাদের দেশে কত মানুষ বেআইনিভাবে কত ধরনের ব্যবসা করছে। এটা কি আইনিভাবে স্বীকৃত? এটা আইনিভাবে স্বীকৃত না, কিন্তু মানুষ অবৈধভাবে করছে, কাজে এটা ব্যবসা বলে পরিগণিত হবে না। এটা অবশ্যই অবৈধ কাজ, এটার কোনো স্বীকৃতি নেই। আচ্ছা, তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলি দেশের আইনে বৈধ সঠিক উপায়ে পরিচালিত হয়। এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আমরা এখান থেকে পাই, যেটা ব্যবসায়কে অন্যান্য সকল পেশা থেকে আলাদা করেছে।
কি রকম হতে পারে দেখো, ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে, অর্থাৎ লেনদেন, অর্থাৎ টাকা পয়সা লেনদেনের বিষয় থাকতে হবে। যদি আর্থিক লেনদেন না হয় তাহলে সেটা ব্যবসায় হবে না, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় একটা আর্থিক মূল্য থাকতে হবে। পরেরটা দেখো যে ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। ব্যবসায় করতে গেলে তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে, ঝুঁকি ছাড়া কখনো ব্যবসা করা যাবে না, কারণ ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। আমাকে এটা মাথায় রেখেই ব্যবসা করতে হবে। এই কারণে বলা হয়েছে ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ের সাথে সবসময় ঝুঁকির একটা সম্পর্ক থাকবে। এরপর খেয়াল করো, মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। মূলত মুনাফা লাভের আশায় ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে, এটাও প্রকৃত অর্থে সত্য কথা। কারণ আমি কি ব্যবসায় আমার লস হবে এটা মনে করে ব্যবসা করব? আমি কিন্তু ভুলও এটা মাথায় আনবো না, আমি চিন্তা করবো আমি ব্যবসা করব এবং অবশ্যই এতে আমি লাভ করব। কাজেই এটা ব্যবসার আরেকটা বৈশিষ্ট্য যে মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। এখানে খেয়াল করো, আমি মুনাফা করব, আমি ব্যবসা করে মুনাফা করব, কিন্তু মুনাফার সাথে সাথে আমাকে কি থাকতে হবে, আমার সেবাদানেরও মনোভাব থাকতে হবে। অর্থাৎ কি হচ্ছে, মানুষ যাতে আমার পণ্যটা ব্যবহার করে উপকৃত হয়, তারা যাতে উপকৃত হয়, আমাকে সেই ধরনের মনোভাব থাকতে হবে। আমার পণ্য আমি বিক্রি করলাম, কিন্তু আমার ভোক্তা বা গ্রাহক যারা তারা ব্যবহার করে তারা অসুস্থ হয়ে গেল, সেটা যদি তোমার প্রসাধনী সামগ্রী হয় তাদের স্কিন প্রবলেম হলো, এই জাতীয় জিনিস বিক্রি করা যাবে না। তুমি মুনাফা করবা, তবে অবশ্যই ভালো জিনিস বিক্রি করবা। ভালো জিনিস যদি বিক্রি না করি তাহলে আমাদের সেটা ব্যবসায়িক মনোভাব হবে না। আমাকে অবশ্যই ব্যবসা করতে হলে আমার সেবার মনোভাবটাও আমার থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হয়। অর্থাৎ আমার ভিতরে যদি নৈতিকতা না থাকে বা সামাজিক দায়বদ্ধতা, সমাজের প্রতি আমার কর্তব্য কি, সমাজের প্রতি কর্তব্য কি, সমাজের জন্য আমি কি কি করতে পারি, সেগুলি যদি আমি এড়িয়ে চলি বা আমার নৈতিক চরিত্র অর্থাৎ আমার ভিতরে যে নৈতিক গুণাবলীগুলি আছে সেগুলি যদি আমার ব্যবসায় প্রয়োগ না করি তাহলে সেটা আমার ব্যবসা হবে না, অর্থাৎ আমি একজন সফল ব্যবসায়ী হব না। এই কারণে বলা হয়েছে যে ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় আনতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার ধারণা যে বা আমি যেটা বলতে যাচ্ছি যে আমি যে ব্যবসায় সম্পর্কে তোমাদের ধারণাটুকু দিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিব। অর্থাৎ সৃষ্টির শুরুতে মানুষ যখন বনে জঙ্গলে বসবাস করত তখন কিন্তু তাদের তত চাহিদা ছিল না, কিন্তু যখন তারা একটু সভ্য হয়ে উঠলো তখন কিন্তু তাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এখন দেখো, আমি বইয়ের ভাষায় যদি বলি যে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। অর্থাৎ আগে মানুষ কি করত, যার ধান আছে সে কি করত, তার ধানটা যে গম উৎপাদন করতেছে তার সাথে পরিবর্তন করত, যে গম উৎপাদন করছে সে তার গম দিয়ে ধান নিত। অর্থাৎ ফসলের বিনিময়ে ফসল বা যে জিনিসটা তৈরি করতে পারে না সে আরেকজনের সাথে সেটা শেয়ার করত বা বিনিময় করত। এইভাবে প্রথম দিকে তারা করে আসছিল। কিন্তু ফলে দ্রব্য বিনিময়ের স্থলে আমি যেটা বলেছিলাম যে একসময় যখন চাহিদা তৈরি হলো তখন পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে তখন আর তারা পণ্য দিতে পারলো না, তখন তারা কি করলো, মাধ্যম হিসেবে তারা বিভিন্ন ধরনের স্বর্ণ রৌপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজি মুদ্রা প্রচলন করে। এখন দেখো, এই যে ব্যবসায়ের একটার পর একটা পরিবর্তন আসছে এটাকে কি বলে, ক্রমবিকাশ। ব্যবসায়ের যে পরিবর্তনটা হচ্ছে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এইভাবে যে এগোচ্ছে এটাকে বলে ক্রমবিকাশ। অর্থাৎ ব্যবসায়ের ক্রমবিকাশটি সাধারণত আমরা খেয়াল করে দেখি যে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয়টা হচ্ছে মধ্যযুগ, তৃতীয়টা হচ্ছে আধুনিক যুগ। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, প্রাচীন যুগে মানুষ কি কি কাজ করেছিল।
প্রাচীনকালে মানুষ পশু শিকার করেছিল, মৎস্য শিকার করেছিল, ফলমূল আহরণ, কৃষিকার্য এবং দ্রব্য বিনিময়। যখন তারা এর থেকে একটু আধুনিক হলো তখন তারা কোন যুগে পা রাখলো? মধ্যযুগে। মধ্যযুগে তা মানুষ কি কি করেছিল খেয়াল করো। বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার করতে শিখেছিল। বিনিময়ের মাধ্যম হিসাবে তারা কি করলো? স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার শুরু করেছিল। এরপর কি করলো দেখো, যে না এখন তারা এটার বিনিময়ে যে ধাতব মুদ্রা বা স্বর্ণ, রৌপ্য এগুলি ব্যবহার করছে, এটা না করে আমরা অন্য কিছু করতে পারি কিনা। তখন তারা কি করলো? কাগজি মুদ্রার প্রচলন করলো, অর্থাৎ টাকা আবিষ্কার করলো। এরপর তারা কি করলো? তারা প্রচুর পরিমাণে কি করতো? ফসল উৎপাদন করতে শিখলো। এখন এই ফসল কি করবে? এগুলো তো বিক্রি করতে হবে। এই কারণে তারা কি করলো? বিভিন্ন জায়গায় বাজার ও শহর সৃষ্টি করলো। এখন শুধু শহর আর বাজার তৈরি করলে হবে না, তখন পরবর্তীতে তারা কি করলো? যে আমাদের এমন একটা সংগঠন করতে হবে যার মাধ্যমে আমরা পণ্য সামগ্রী উৎপাদন করতে পারি, বিক্রি করতে পারি। তখন তারা কি করলো? বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সংগঠন গড়ে তুললো। তাহলে দেখো মধ্যযুগে তারা কি করলো? এই কাজগুলি করলো। পরবর্তীতে তারা কি হলো? যখন আরেকটু আধুনিক হলো তখন ওই যুগটাকে বলা হচ্ছে কি? আধুনিক যুগ। অর্থাৎ মধ্যযুগের পরে তারা আধুনিক যুগে পা রাখলো। আধুনিক যুগে তারা কি কি কাজ করছে দেখো। শিল্প বিপ্লব হলো। শিল্প বিপ্লব কি? বিভিন্ন জায়গায় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হলো। তো শিল্প বিপ্লবের পথিকৃৎ বলা হয় সাধারণত ইংল্যান্ডকে। ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এরপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ তথ্য প্রযুক্তি বা আইসিটির যে উন্নয়নটা তখন এই আধুনিক যুগে এটা সম্ভব হয়েছিল। এরপর দেখো বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে কখন? এই আধুনিক যুগেই। এরপর দেখো বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা। তারা কি করলো? প্রচুর পরিমাণে উৎপাদন করলো। শুধু উৎপাদন করলে হবে না, উৎপাদন করে যদি আমি রেখে দিই তাহলে পণ্যটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। তখন কি করলো? বৃহৎ পরিমাণ উৎপাদন যেমন করলো, সেটা বন্টনেরও ব্যবস্থা তারা করলো। কোন সময়? এই আধুনিক যুগে। ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ। আমি যদি অনেক টাকার মালিক হই, আমার টাকা আমি কোথায় রাখবো? আমি কি ঘরে রাখবো? ঘরে তো আমার রিস্ক, যে কোনো সময় চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। তখন কি করলো? তারা ব্যাংক ও বীমার আশ্রয় গ্রহণ করলো। অর্থাৎ আধুনিক যুগে ব্যাংক এবং বীমার প্রচলন ঘটলো। এটিএম কার্ড প্রচলন, অর্থাৎ একটা সময় ছিল যে ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আমার নিজের টাকা তোলার জন্য। কিন্তু আধুনিক যুগে কি হলো? যে না, নিজের টাকা তোলার জন্য আমি লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো না। তখন কি করলো? এটিএম কার্ডের প্রচলন হলো। আর এটিএম কার্ড কোন যুগের অবদান? আধুনিক যুগের অবদান। মোবাইল ব্যাংকিং প্রথা বা প্রচলন। আরো মজার ঘটনা হচ্ছে, এটিএম কার্ড তো একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, টাকা আমি তুললাম না, টাকা আমি কি করলাম? আমি শপিং করতে গেলাম, আমি কি করলাম? যে যত টাকা বিল হয়েছে আমার মোবাইল থেকে আমি ট্রান্সফার করে ওদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তাহলে এটা আরো সুবিধা করে দিল মানুষকে। অর্থাৎ মোবাইল ব্যাংকিং বর্তমান যুগের একটা মহা আবিষ্কার এবং বর্তমান সময় পর্যন্ত এটা ফল আমরা পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে ব্যবসায়ের ধারণা এবং ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের উপর যে ক্লাসটা নিলাম, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বাসায় তোমরা যদি বইটা একটু ভালো মতো খেয়াল করো আর আমার পড়াটা তোমরা একটু মিলিয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।